উচিত কথা রেকর্ড করছি শুক্রবার। রমজান মাস চলছে। রমজান মাস মানেই হচ্ছে ইফতারি। ইফতারির আরেকটা আলাদা ব্যাপার হচ্ছে ইফতারের সময় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নানা ধরনের ইফতার পার্টি বা যদি এটাকে বলা ইফতার সমাবেশ, ইফতার মাহফিল এগুলির আয়োজন করে থাকে। বছরের পর বছর ধরে এগুলি দেখতে আমরা অভ্যস্ত। এইবার যে রমজানের সময় ইফতার নিয়ে আলোচনা হচ্ছে সে হচ্ছে নতুন একটি রাজনৈতিক পার্টি এসেছে, এনসিপি। আপনারা জানেন তারা একটি ইফতারের আয়োজন করেছে। সেখানে অনেকজন ইফতারের মধ্যে দাওয়াতি ছিলেন, রাজনৈতিক দলগুলির অনেকে সেটার মধ্যে গিয়েছেন। কথা হচ্ছে সেইটি ইফতারটি আয়োজন করা হয়েছিল একটি 5 তারকা হোটেলে। সেই 5 তারকা হোটেলে কেউ কেউ হিসাব দিচ্ছেন 10,000 টাকা করে সেই ইফতারটা করা হচ্ছে এবং সেটা টাকা কে দিচ্ছে সেটা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে। কেউ কেউ এই প্রশ্ন করছেন আপনারা যদি কিংস পার্টি নাই হবেন তাহলে এই টাকাটা আপনাদের কাছে আসছে কোত্থেকে, টাকা কোত্থেকে আসছে তার ব্যাখ্যাও নানাভাবে দেওয়া হয়েছে। কেউ কেউ এটা নিয়ে একটা আলাদা অনুষ্ঠান করতেছেন যে 10,000 টাকা পার পার্সনও যদি আমরা ধরে নেই তাহলে যে আপনারা এতগুলি লোককে দাওয়াত করে আপনারা ইফতার খাওয়াচ্ছেন সেই 10,000 টাকাটা আসলে আপনারা কোথায় পেলেন, কে আপনাদের দিল, কে আপনাদের দিল না। তো এই যে এই টাকাটা আপনারা পাচ্ছেন সেই টাকাটাকে আপনারা চাঁদাবাজি করে পাচ্ছেন, আপনারা সরকারের অংশ বলে পাচ্ছেন না কি জন্য পাচ্ছেন? এনসিপির বা ন্যাশনাল যে জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টির যে এনসিপি তাদের পরিচয় দিচ্ছে, তারা যে যখন বলতেছেন যে আমরা টাকা কোথায় পাইতেছি সেইটা তো অন্য যাই দেখা যাক যে তাদের যে পার্টি চিফ নাহিদ ইসলাম তিনি আসলে কি বলতেছেন। আসেন একটু আমরা পড়ি নাহিদ ইসলাম কি বলতেছেন। নাহিদ ইসলাম বলতেছেন মানে শুধু ইফতার পার্টির টাকা না, নানা ধরনের টাকা নিয়ে নাহিদ ইসলাম বলতেছেন যে তাদেরকে যারা টাকা দিতেছেন তাদের প্রসঙ্গে। আসেন আমরা পড়ি, এটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতির জন্য, আমরা এটা পড়ে একটু জ্ঞান অর্জন করি। নাহিদ ইসলাম সাহেব কি বলতেছেন। নাহিদ ইসলাম সাহেব বলতেছেন আমরা 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 যদি দাতাদের নাম প্রকাশ করি তারা যে কোনোভাবে ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা তো সরকার থেকে ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা তো সরকার থেকে দিতে হবে। আমরা চাই এই সংস্কৃতিটা চালু হোক, সবাই সেই সংস্কৃতি গ্রহণ করুক। আসেন ইন্টারেস্টিং, দাতাদের মানে তাদেরকে যারা টাকা দিতেছেন, আমরা জানি দাতা মানে হচ্ছে যারা দেন। তো দাতাদের নাম প্রকাশ, আমরা যদি দাতাদের নাম প্রকাশ করি তারা যে কোনোভাবে ক্ষতির শিকার হবে না। মানে দাতাদের নাম প্রকাশ করলে তারা ক্ষতির শিকার হবে কেন? তারা কি করছে যে তারা ক্ষতির শিকার হবে? মানে এমন দাতারা আমাদেরকে টাকা দিছে তাদের নাম প্রকাশ করলে একটা ক্ষতির শিকার হবে এই আশঙ্কা আপনারা করতেছেন এই এনসিপির ভাই বেরাদাররা কেন? মানে দাতাদের নাম প্রকাশ যদি করেন তাহলে ক্ষতির শিকার কেন হবেন? তারা কারা আসলে? বাজারে কিন্তু অনেকগুলি নাম ভাসতেছে, তারা কারা সেটা কিন্তু অনেকগুলি নাম ভাসতেছে। কারা তাদেরকে টাকা দিয়ে আবার তাদের লোন রিশিডিউল করতেছেন, কারা তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকদ্দমা অভিযোগগুলিকে বঙ্গোপসাগরে একটা চুবান দিয়ে নিয়ে আসতে পারতেছেন, এটা কিন্তু আসতেছে। সুতরাং আপনারা যখন বলেন আমরা যদি নাম প্রকাশ করি তারা যে ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা, আপনি খেয়াল করেন এটা আবার নিশ্চয়তা দিতে হবে। তারা ক্ষতির শিকার হওয়ার তাদের আশঙ্কা আছে, মানে মানে তারা ক্ষতির শিকার যে হব না সেটা নিশ্চয়তা কাকে দিতে হবে? সরকার থেকে দিতে হবে। আমার কাছে এটা আমার ইন্টারপ্রিটেশন কি জানেন? তার মানে হচ্ছে যারা আপনাদের টাকা দিবে তাদের বিরুদ্ধে আর কোনো সরকারি কার্যক্রম চলবে না। আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে যারা আপনাদেরকে টাকা দিবে তাদের আর কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে না, তাদের শুধু লাভ হবে। তাদের লাভ বাংলাটা এবং ইংরেজিটা দুইটাই হবে। আপনি জানেন তো বাংলা লাভ হচ্ছে দেখতে এরকম লাগে, সরি আমি ইয়াতে ভালো লিখতে পারি না, বাংলা লাভ হচ্ছে না, এটা লাভ হচ্ছে এই লাভ যেটা ক্ষতির বিপরীত শব্দ হচ্ছে লাভ, আর একটা ইংরেজি লাভ আছে সেই লাভটা হচ্ছে LOVE। তার মানে যারা আপনাদেরকে টাকা দিবেন তারা বাংলায়ও লাভ পাবেন, ইংরেজিতেও লাভ পাবেন, তাই না? আসেন আরো পড়ি, আপনাদের থেকে অনেক কিছু শিখার আছে। সেটা নিশ্চয়তা কাকে দিতে হবে? সরকার থেকে দিতে হবে। এটা কে বলতেছে? একজন সাবেক উপদেষ্টা যিনি 15 দিন হয় নাই ওই সরকার থেকে পদত্যাগ করছে, উনি ধারণা করতেছে এই দাতাদের নাম প্রকাশ করলে তার এটার মধ্যে থেকে সরকারকে এই নিশ্চয়তা দিতে হবে। উনি আরো বলছেন, এটা খুব ইন্টারেস্টিং, আমরা চাই এই সংস্কৃতিটা চালু হোক কি দাতাদের নাম প্রকাশ করা। আমি যদি ঠিক বুঝে থাকি সবাই সেই সংস্কৃতি গ্রহণ করুক, এটা একটা ভালো ইচ্ছা। এখন আমি যখন এই কথা বলি যে ওগো কথা শুনলে যে কি, মানে এই নতুন রাজনৈতিক দলের কথা শুনলে নানা ধরনের মানে
কি বলবো, মানে আশঙ্কা মনের মধ্যে আসে যে তাদেরকে যে টাকা দিবে তারা ক্ষতির শিকার হবে না, তাদেরকে লাভ দিতে হবে, সেই নিশ্চয়তা সরকারকে দিতে হবে। আসেন তো আমরা দেখি যে অন্য রাজনৈতিক দলগুলি কি করছে। এই কথাটা অবভিয়াসলি এটার মধ্যে থেকে আসবে যে অন্য রাজনৈতিক দলগুলি আসলে কি করছে। অন্য রাজনৈতিক দলগুলি যদি আমি ধরে নেই, দুইটা বড় রাজনৈতিক দল ধরেন বিএনপি। বিএনপি কি করছে? বিএনপি কি দল চালানোর সময় বিএনপি ইফতার পার্টিটা কি ওই যে হাতির ঝিলের পাশে যে ওই সবাই বৈশা হাতির ঝিলে হাতির পুলে সবাই বৈশা যে মাটিতে বৈশা ইফতার করে বিভিন্ন জন তাদেরকে বুটমুড়ি দেওয়া যায় অমনে করছে? তারাও তো 5 স্টার হোটেলেই করছে। তো তাদেরকে তাগরে টাকাটা কে দিছে? তো যখন এটা আমি জিজ্ঞেস করবো তখন কইবো যে ভাই বিএনপি অনেক দল, অনেক পুরান দল, ব্যবসায়ীরা আছে, হ্যানরা আছে, ত্যানরা আছে। তো ব্যবসায়ীরা ওগুলোকে থাকতে পারবে না? ব্যবসায়ীরা তো সবগুলোকেও থাকতে পারবে, যাগো টাকা আছে তাগুলো থাকতে পারবে না? আজকে যখন আমি এই কথা করতেছি, ওরা যখন এই নিশ্চয়তা চাইতেছে, সেই নিশ্চয়তা চাইতেছে কই থেকে? তারা শিখছে কোত্থেকে? তারা শিখছে যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলি মানুষ থেকে, ব্যবসায়ীদের থেকে চাঁদা নেয়, সুবিধা নেয়, এবং সুবিধা নেওয়ার ফলে তাদেরকে একটা ইনডেমনিটি তারা পায়। এটা থেকেই তারা শিখছে। কিন্তু প্রবলেম এনসিপির ভাইজানেরা, প্রবলেম হচ্ছে আপনারা কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা কইছিলেন। আপনারা কইছিলেন পুরনো এই যে সব রাজনীতি এর মধ্যে থেকে আপনারা থাকবেন না। তো এই জিনিস বিএনপি করছে, এই জিনিস আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ তো পারলে এলন মাস্কের লগে বেশি একটু খাতিল থাকলে আওয়ামী লীগ তো পারলে স্পেসিফিক করে ইফতার। আওয়ামী লীগ তো এই বাংলাদেশে ইফতার করার যথেষ্ট যোগ্য জায়গায় পাইতেছিল না। কোথায় গিয়ে করলে তাদের মান মর্যাদা থাকে? টাকা পয়সা তো তাদের কাছে কোনো ব্যাপার না। এর কাছ থেকে দুর্নীতি, তার কাছ থেকে টাকা, তার কাছ থেকে চান্দা, সেটা আলম হোক কালাম হোক সব জায়গা থেকে তো একই অবস্থা। আমির খান হোক, সালমান খান হোক, সবার থেকেই তো চান্দার থেকে তো তারা কোনো দূরে ছিল না। কিন্তু একই উনারা চাইতেছেন এই সংস্কৃতিটা চালু হোক। কোন সংস্কৃতিটা? মানে এই নাম প্রকাশটা নেওয়া তো বন্ধ করবেন না, তাই না ভাইজানেরা? নাম প্রকাশটা চালু হোক, তাই তো আপনারা চাইতেছেন। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনাকে আবার স্মরণ করা দিই। আপনারা যখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন তখন কিন্তু আমরা ভাবছি যে আপনাদের আসলে 5 স্টার হোটেলে ইফতার না খাওয়াইলেও চলবে। আর 5 স্টার হোটেলে ইফতার খাওয়াইতেছেন, ভালোই করছেন। 5 স্টার হোটেলে ইফতার না খাওয়াইলে কেউ কেউ বানিয়ে দিয়েছেন। আপনারা যদি 5 স্টার হোটেলের ইফতার না খাওয়ায় ওই তোপখানা রোডে সিপিবি অফিসে ইফতার খাওয়াইতেন, আপনারা সিপিবি বাসদের মতো একটা দল হইতেন। যেহেতু আপনারা একটা বড় দল হইবেন, আপনারা আসলে গণ সংহতির মতো কেউ কেউ এটা বলতেছে, আপনারা তো আসলে জোনায়েদ সাকি হইতে চান না, আপনারা একটা বড় রাজনৈতিক দল হইতে চান, আপনারা কম্পিট করতে চান, আপনারা ফিল্ডে নামতে চান, আপনারা তাই করবেন। কিন্তু আপনারা দাতাদের নাম প্রকাশ করলে যাতে কারো কোনো ক্ষতি না হয় সেইটা আপনারা চান, এবং সেই সংস্কৃতি আপনারা চান যে এই সংস্কৃতিটা চালু হোক। কি হোক? যে কোনো দাতাদের থেকে আপনারা টাকা নেবেন এবং সেই টাকা আপনার নাম প্রকাশ করবেন, তার কোনো ক্ষতির ব্যাপার হইতে পারবে না। এই তো ঘটনা। এটা বিএনপি করছে, আওয়ামী লীগ করছে। আগে যেরকম কইতেছিলাম যে বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, আপনারাও করবেন। ফাইন, ফ্যান্টাস্টিক, কংগ্রেচুলেশন। আমরা একই ধরনের একটা রাজনৈতিক দল পাইলাম। আমি এখন খুঁজতেছি, আসলেই খুঁজতেছি আপনারা কবে একটা কিচ্ছু আমগরে নতুন দেখাইবেন, যে নতুন এই জিনিসটা আমগো হয়েছে নতুন, এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। শব্দের চেয়ে বেশি আপনারা দেখাইবেন কাজের দিয়া, মানে কোনো একটা কথার চেয়ে কোনো একটা বাক্য, শব্দ, এইগুলির থেকে উদাহরণ বা দৃষ্টান্ত এগুলি ভালো, এগুলি নিশ্চয়ই খেয়াল করবেন। এখন আরেকটা কথা খুব চলতেছে, এই সপ্তাহের মধ্যে খুব চলছে, নারীরা কি ধরনের আচরণ করবে এবং নারীদের প্রতি কি ধরনের আচরণ হবে। কেউ কেউ এই সাজেশন দিতেছেন যে নারীদের আসলে মাহরামের সাথে চলাফেরা করতে হবে, মাহরামের সঙ্গে নিয়ে চলাফেরা করবে। মাহরাম মানে আমি বুঝি যে অন্য কোনো একটা পুরুষ সঙ্গী তার সঙ্গে থাকতে হবে, সেটাতে সেইভাবে চলাফেরা করতে হবে। আসেন আমরা একটু 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 আপনি করে একটু স্ট্যাটিস্টিক্স দেই। স্ট্যাটিস্টিক্সটা হইলো যে বিজিএমই এর আগের বছরের তথ্য মতে পোশাক শ্রমিকদের 52.28% নারী, সেখানে সংখ্যাটা 17,34,459 জন। যদি দেশের অর্থনৈতিক উৎসের কথা বলা হয় তাহলে আপনারা কি আসলে মিন করতেছেন যে আমাদের এই মেয়েরা মাহরাম নিয়ে যাবেন? প্রবাসে কর্মরত নারীদের কথা সংখ্যা কি আপনারা জানেন? সেইটাও আগের 15 বছরে 10 লাখের বেশি ছাড়াই গেছে, আসলে 11 লাখ ছাড়াই গেছে, যাদের প্রধান কর্মস্থল হচ্ছে সৌদি আরব। এবং সেইখানে যদি তাদের কাজকর্ম করতে অসুবিধা হইতো তাহলে সেটা নিয়ে অন্য কথা হইতো। মানে আমি জানি না, মানে নারীরা কি ধরনের পোশাক পরবে, নারীরা কোথায় যাবে না যাবে, সেইটার সাথে এক ধরনের রাজনীতি তো সেটার মধ্যে অবশ্যই থাকে। নারীরা কি ধরনের, নারীদের প্রতি আচরণ কি হবে সেটা তো একসাথে থাকে। কিন্তু একটা মৌলিক প্রশ্ন রয়ে যায়। সেই মৌলিক প্রশ্নটা হচ্ছে এরকম, আমরা কি আসলে বাংলাদেশের সকল নাগরিককে সমান মনে করতে পারি? আমাদের কাছে কি বাংলাদেশের সকল নাগরিক এই ধর্ম, বর্ণ, জেন্ডার নির্বিশেষে আমরা তাদেরকে সমান মর্যাদা, আমরা মানে সমান বললেও তারা বলে যে না সমান কেন হবে, কারো বেশি হবে কারো কম হবে। আচ্ছা ঠিক আছে, একটা ন্যায় ভিত্তিক, মানে
আমি 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 জানি না, মানে তাদের সবাই রে তার ধর্ম, বর্ণ, জেন্ডারের ঊর্ধ্বে উঠা গিয়ে আমরা এটা চিন্তা করতে পারি কিনা, এইটা আমাদের কিন্তু একটু দেখার দরকার আছে। কেনই প্রশ্ন আসলো রমজান মাস আছে বইলা এই যে এই কথাটা একটু সামনে আসে। আমরা এক ভদ্রলোককে দেখলাম, উনার বাড়ি লক্ষ্মীপুর, উনাকে দেখলাম, উনি একটা বণিক সমিতির সম্ভবত সভাপতি। উনি 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 একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকতেছেন, ঢুকার পর একটা লাঠি আছে, তার সঙ্গে একটা লাঠি আছে, কিছু লোকজন আছে, ভিডিও ক্যামেরা আছে, কারণ ইনি এটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চান। উনি একটা লোককে ধরে নিয়ে আসলেন, দেখে মনে হইতেছে যে একটু মাঝ বয়সী। উনাকে জিজ্ঞেস করলেন, এই তুমি এখানে খাওয়া দাওয়া করতেছো, তুমি রোজা কেন রাখো না? উনি বললেন যে আমার তো বমি হয়েছে, সেই জন্য আমি এটার মধ্যে খাইতে পারি না। কে বলছে বমি হলে রোজা ভাঙা যায়? বমি করেও তুমি রোজা রাখবা? আর তুমি যে এই রোজা রাখো না, তুমি কান ধরে উঠবোস করো। একজন বয়স্ক দাড়িওয়ালা ভদ্রলোককেও আইনে একই ট্রিটমেন্ট দেওয়া হলো, তাকে রোজা রাখার না রাখার জন্য তাকে কান ধরে উঠবোস করা হলো। আমরা এইটার মধ্যে থেকে একদম স্পষ্ট জানতে চাই, আমরা নাগরিকরা আসলে ব্যক্তি স্বাধীনতা বলতে কি বুঝি, নাকি এই জিনিসটাই ঠিক আছে? আমার আমার শুধু এটা প্রশ্ন। আমি আর এখন মানে এইটা এই প্রসঙ্গে আমি 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 জানি না যে, দেখেন এই উচিত কথা জাতীয় অনুষ্ঠানগুলি কিন্তু এক ধরনের ফ্লপ হওয়ার কথা, কারণ আমরা সবাই উচিত কথাটা জানি, কিন্তু সেই উচিত কথাটা আমরা আমাদের সবার নিজস্ব মাইক দিয়ে বলি, আমরা আমাদের সবার নিজস্ব বাদ্যযন্ত্র দিয়ে সেই উচিত কথার সাথে বাদ্য বাজাই। কিন্তু নাইলে কথাটা কিন্তু আমরা সবাই জানি। আপনি বলে দেন যে হ্যাঁ ঠিক আছে ভাই, আমাদের দেশে আইন হয়েছে, আমাদের দেশে আইন হলো এরকম, তুমি রমজান মাসে তোমার খাইতে দেখা গেলে তোমার লাঠি দিয়ে পিঠা খাইতে হবে অথবা কান্দের উঠবোস করতে হবে। যদি ওইটা আইন না হয়, আমার দেশের আইন যদি এইটা হয়, আমার খিদা লাগলে এটা রমজান মাস হইলেও আমি খাইতে পারবো, সেইটার জায়গায় আমাকে মানে এটা কোনো ক্রিমিনাল অ্যাক্ট হিসাবে যদি বিবেচিত না হয় বাংলাদেশ আইনে এখনো, তাইলেও যে লোকটা ঢুইকে আমাকে লাঠির বাড়ির ভয় দেখায় বা কান ধরে উঠবোস করায়, তাহলে তার শাস্তি হইতে হবে। দুইটার একটা তো হইব ভাই, আপনারা ক্লিয়ারলি বলেন। এবং এই যে ক্লিয়ারলি বলতে গিয়া আমরা আরো বেশি করে আরো কনফিউশন তৈরি করেন না। আমাদের একজন উপদেষ্টা কিন্তু আছে, যারা প্রফেসর ইউনূস সাহেব পরিচয় করাই দিছিলেন জাতিসংঘে গিয়া পরিচয় করাই দিছিলেন যে উনি হইলো এই সব আন্দোলনের সবার পেছনে আসেন, হি ইজ দ্য ব্রেন। এইটাকে যেটা অনুবাদ করা হয়েছে, অবশ্য তার এই যে তার পিছনে ছিলেন এবং তার অভিধা, সেই অভিধায় আগে অভিহিত করা হয়েছে যে মাস্টার মাইন্ড। উনি অবশ্য পরে অনেকবার বলছেন এই মাস্টার মাইন্ডটা তার সঙ্গে আসলে যায় না, অনেকে মিলে একসঙ্গে করছে। কিন্তু আমরা দেখি যে পেছনকার যে কথা, ব্রেন বা আলাপ আলোচনা, সেটা মাহফুজ আলম সাহেব খুব ভালোই বলেন। উনি সরকারের একজন উপদেষ্টা, উনি একটা কথা বলছেন, বিস্তর লম্বা একটা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন, সেইটা আমি আসলে নানা রকম ভাবে দেখতেছিলাম। এখানে একটা প্রিন্ট আউট নিছি, আবার এই কি বলে জানি এইটা এইখানেও একটু দেখতে চাই আপনাদেরকে। আমি যখন এটা সর্বশেষ দেখলাম সেইটা দেখার জায়গা থেকে, এইটা হচ্ছে শাহবাগে ফেসিবাদ ও শাহবাগীদের কাফফারা। এইটা 2.8 হাজার শেয়ার হয়েছে, 31,000 রিয়াকশন দেওয়া হয়েছে এবং অনেকগুলি কমেন্ট পড়ছে। 2.8 হাজার শেয়ার হয়েছে এবং এটা আসলে যতখানি শেয়ার হয়েছে বলে দেখা যেতেছে, তার চেয়ে বেশি এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি বলি এটা কেন গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে তিনি নানা ধরনের লোকের, বিশেষ করে জামায়াতের কাছ থেকে তিনি খুব ওয়েলকাম পাইতেছেন না। অর্থাৎ জামায়াতের নেতৃবৃন্দের কাছ থেকে তিনি অনেক বেশি ভালোবাসা এই যে ভালোবাসা বা এই যে মানে কি বলবো, এটা ঠিক হবে মানে এইবারের উচিত কথাটা তো রাত 10টায় হইতেছে, সেজন্য একটু বলি ভালোবাসা, চুমু এগুলি পাচ্ছেন না এবার জামাতের নেতাদের কাছে, বরং উল্টাটা পাইতেছেন। উল্টাটা কেন পাইতেছেন? সেইটার মধ্যে তিনি তার এই লেখা শুরু করছেন এইটা বইলা, দেখি এখনো এটা আছে কিনা, হ্যাঁ এখনো এটা আছে। এই লেখা উনি শুরু করছেন এইটা বইলা, জামায়াত যুদ্ধ অপরাধীর সহযোগী ছিল। এখন যুদ্ধ অপরাধীর সহযোগী ছিল, তারপরে ওইটা অবশ্য তিনি ব্যালেন্স করার জন্য তিনি বলছেন, কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন এই অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফারা দিয়েছেন। আমিও বলছি জামায়াতের যারা বাংলাদেশপন্থী তারা দেশে রাজনীতি করার অধিকার রাখেন। যাই হোক, এই ক্ষেত্রে জামায়াতের কথা পছন্দ করে নাই। জামায়াত যুদ্ধ অপরাধীর সহযোগী ছিল, এটা জামায়াতের পক্ষে হজম করা, এবং যারা এই সরকারের মধ্যে আসে এবং যারা মনে করে তারা জামায়াত এবং শিবিরের একটা প্রত্যক্ষ সহযোগিতার মধ্যে, সাহায্যের মধ্যে থেকে যারা আসছে, তাদের কাছ থেকে এই বক্তব্য তারা আসলে শুনতে চায় না। তার এই লম্বা ফেসবুক স্ট্যাটাসের মধ্যে তার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে তার জামাতের বাইরেও অনেক কথা আছে, কিন্তু আমার যেই কথা মাহফুজ আলম সাহেবের পছন্দ হয়েছে সেটা হচ্ছে শাপলা আর শাহবাগের যে একটা বাইনারি, সেই বাইনারির উপরে তিনি উঠতে চাইছেন এবং তিনি বলছেন যে শাপলা আর শাহবাগের বাইনারিটার আসলে একটা মানুষই খুবই শক্তিশালী করছে। আপনি দেখেন শেখ হাসিনা কিন্তু 2013 সালে খুবই মানে আমি আমার পর্যবেক্ষণ অনুযায়ী তিনি খুবই একটা দুর্বল পাটাতন, একটা মাজুল পাটাতনের উপরে দাঁড়ায়ছিলেন। সেই পাটাতনটা কেন এরকম মাজুল হয়েছিল? পাটাতনটা মাজুল হয়েছিল কারণ হচ্ছে তিনি মানে হাইকোর্টের বা মানে এপিলেট ডিভিশনের অর্ডারটারে, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের অর্ডারটারে কেমনে জানি
এক চামচ না এক চিমটি লবণ, একটা 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 একটু গুড় দিয়া কেমনে জানি ঘুটা দিয়ে এটা জানি কি বানায় ফেলছিলেন। তারপরে তিনি অতি অল্প সময়, আমার যতদূর মনে পড়ে 1.5 মিনিট বা 2 মিনিটে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল অর্থাৎ নির্বাচনের যে সাধারণ নিয়মটা বা ইয়াটা গড়ে উঠছিল, এটাকে যিনি তিনি বাতিল করে দিলেন, এটা সবাই খুব ভালোভাবে নেয় নাই। তখনই আমরা দেখলাম একটা শাহবাগ সৃষ্টি হইতে, তখনই আমরা একটা দেখলাম একটা শাপলাও সৃষ্টি হইতে তার কিছুদিনের মধ্যে, এবং শাহবাগ এবং শাপলা পরস্পর চিরকালের জন্য একটা মারামারি জড়াজড়িতের মধ্যে লেগে গেল। এবং এইটার জন্য সবচেয়ে বড় সুবিধা হলো কিন্তু শেখ হাসিনারই। উনি শাহবাগ থেকেও মধু খাইলেন, শাপলার থেকেও পাইলেন উপাধি। উপাধিটা কি পাইলেন? শাপলা থেকে তিনি উপাধি পাইলেন যে তিনি হইলেন হচ্ছে কওমি জননী। আমার খুব জানতে ইচ্ছা করে যে শাহবাগে যারা ওরা কওমি জননী উপাধি দিছিল তারা এখন আসলে কই? হেফাজতে ইসলামীর নেতৃত্ব তারা কি যে তাদের বন্ধুদের, তাদের সহকর্মীদের, তাদের সহযোগীদের বিভিন্ন রকমের আমি বলবো আহত নিহত হওয়ার মধ্যে দিয়ে যে তারা এই কওমি জননী উপাধি শেখ হাসিনাকে দিয়েছিলেন, এইটার জন্য কি তারা রিগ্রেট করেন? তারা কি অফিসিয়ালি মাফ চাইছেন? আমি জানি না। কিন্তু এই দেখবেন এই শাহবাগ এই শাপলা বা এই শাপলা আর এই শাহবাগের কাজে লাগায় শেখ হাসিনা কিন্তু ওই সময় তার ক্ষমতা, তার মাজুল অবস্থা, তার কাপা কাপা পাটাতনে ঠিক করে আরো 10 বছর ক্ষমতায় ছিল। এখন আবার নতুন করে শাহবাগ আর শাপলা কাউরে দেখাই এটা বলে দেওয়া, তুই শাহবাগী, তুই শাপলা, তুই গোসল কর, তুই খা, তুই মর, এই জাতীয় কথাগুলি, এগুলি কি আসলে ঠিক? আমার এটার সাথে মানে আমার কোনো আইডিয়া নাই। এই যে ধরেন এই শাপলা শাহবাগ লয়ে যে আপনারা একটা মবক্রেসির মধ্যে দিয়ে দেখেন, এই জিনিসটা কি আসলে ঠিক? কারণ আমরা কিন্তু এটা দেখছি যে কোনো ঘটনা ঘটতে থাকলে সেইটার মধ্যে কোনো একটা চাপা দেওয়ার জন্য আওয়ামী লীগের ইস্যুর অভাব হইতো না। আওয়ামী লীগ সেই ম্যাজিশিয়ানের মতো আস্তিনের তলা থেকে বিভিন্ন ইস্যু এইখান থেকে এরকম একটা বাইর করতো, পায়রা বাইর হলো মতো, এইখান থেকে একটা কার্ড বাইর হলো মতো এরকম একটা বাইর করতো, এই ম্যাজিশিয়ানের মতো এরকম একটা মিছিল বাইর করতো। এই সপ্তাহে আমাদের সবার একটা মন খারাপ হওয়ার মতো একটা মারাত্মক কারণ হয়েছে। যে মেয়েটা, আমি আসলে আর কিচ্ছু করতে চাই না, যে মেয়েটা মাগুরাতে এরকম একটা নির্যাতনের শিকার হয়েছিল, তাকে ঢাকায় না বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছিল, সে মেয়েটা মারা গেছে, সে মেয়েটা বাঁচে নাই। মেয়েটা যে মানে আমি এটা মিথ্যাটা কমু না, ওই মেয়েটা যে বাঁচে নাই, আমি আমি আমার ওই বাঁচার জায়গা থেকে আমি চাইও না যে সে বাইচা থাকুক। আসলে আমার কাছে মনে হয়েছে যে এই যে দুনিয়া তার প্রতি এত অন্যায় করলো, এই ট্রমাটা নিয়ে একটা শিশুর বাইচা থাকা, এবং আমি ঠিক জানি না, মানে আমি 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 এই কয়টা দিন যতবার আমি এর কথা ভাবছি ততবার আমার কাছে মনে হয়েছে যে মানে এটা কেমনে সম্ভব। যাই হোক, কেমনে সম্ভবের চেয়ে বড় কথা হচ্ছে যে এটা বাংলাদেশে সম্ভব হয়েছে, এবং বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ, এই সম্ভবের দেশে এটা সম্ভব হয়েছে। এই 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 মেয়েটা মারা গেছে, এই মেয়েটার মরদেহ বা দেহ আমরা যেভাবে বলি লাশ, সেটাকে নিয়ে যাওয়া হয়েছে হচ্ছে মাগুরায় যখন নিয়ে যাওয়া হয়েছে তখন আবার হেলিকপ্টারে করে, আমি একটা হেলিকপ্টার দেখছি, সেই হেলিকপ্টারের মধ্যে করে যে এই নতুন যে পার্টি হয়েছে যা না পা জাতীয় নাগরিক পার্টি, সেই জাতীয় নাগরিক পার্টির 2 জন গুরুত্বপূর্ণ সদস্য জনাব হাসনাত আব্দুল্লাহ, জনাব সার্জিস আলম এবং একজন বিশিষ্ট ইসলামিক আন্দোলনের নেতা জনাব মামুনুল হককেও আমরা সেই হেলিকপ্টারে দেখেছি। কেউ কেউ বলেছেন সেটা সরকারি হেলিকপ্টার ছিল, এবং সরকারি হেলিকপ্টারে করে তারা কেমনে গেলেন এই প্রশ্ন তারা তুলছে। মজার ব্যাপার হইলো সেখানে মানে বাংলাদেশে কি হয়, রাশান ডলের মতো পুতুলের মধ্যে পুতুল, পুতুলের মধ্যে পুতুল, পুতুলের মধ্যে পুতুল, এতগুলি লেয়ার থাকে যে আসলে মানে এটা বইলা শেষ করা খুব মুশকিল। তো কি হয়েছে, ওইখানে গিয়ে তারা ইয়ার জন্য দাঁড়াইছেন। এখন টিভিতে আমরা শুনতে পাইতেছি যে বলতেছে যে এখানে কি একটি পুরুষ কণ্ঠ এরকম বলতেছে, এইখানে কি সার্জিস এবং হাসনাতরাও গিয়েছে। আমরা একটি নারী কণ্ঠ শুনতে পাচ্ছি যিনি বলতেছেন যে ওরা ডট 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 ড্যাশ 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 ড্যাশ, অত খারাপ গালিও না, কিন্তু আমি ডট 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 ড্যাশ 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 বললাম, ওইরা গেলেই কি আর না গেলেই কি, এটা তো সবকিছুর একটা কনসিকুয়েন্স থাকে, প্রতিক্রিয়া থাকে। সেই প্রতিক্রিয়ার ফলে আমরা শুনছি যে তার চাকরি চলে গেছে। এখন তারপরে আবার লেয়ার হাসনাত আব্দুল্লাহ একটি স্ট্যাটাস দিয়ে বলছেন যে ওই রকম চাকরি চলে যা আমরা সমর্থন করি না, তাকে চাকরি ফেরত দেওয়া হোক, এই ধরনের গালি খাওয়ার জন্য, মানে গালি দেওয়ার স্বাধীনতার জন্য এবং বাক স্বাধীনতার জন্য আমরা আসলে লড়াই করেছিলাম।
মারাত্মক কথা। আমি হাসনাত আব্দুল্লাহর কথা খুব সমর্থন করি। হাসনাত আব্দুল্লাহ সময় টেলিভিশনের গিয়ে তার কথা জানিয়ে আসছিলেন যে এইরকম কথা, এরকম সাংবাদিকদের রাখা যাবে না। তারপরে আমরা দেখেছি যে কিছু সাংবাদিকের চাকরি চলে গেছে। এইটার জায়গা থেকে যে হাসনাত আব্দুল্লাহ তার পজিশন চেঞ্জ করছেন, তাকে গালি দেওয়া হচ্ছে, তারপরেও যে তিনি বলতেছেন যে এই গালি আমরা দেওয়ার জন্য এটা করছি, এইটা আমার কাছে খুব ভালো লাগছে সত্যি। আমার মনে হয় যে এটা যদি পলিটিক্স করেও করে থাকে, এটা যদি দেখানোর জন্যও করে থাকে, তাইলেও এটা ভালো। আমি মনে করি যে এইটা একটা খুব ভালো কাজ করছে এবং এটা খুব একটা ম্যাচুরিটির পরিচয় দিছে। এইটা ভালো ভালো কথা বলছে। আওয়ামী লীগের কথা একটু বলি, মানে আওয়ামী লীগের কথা না বললে আমার আসলে মানে কি বলে জানি, পেটের ভাত আসলে হজম হয় না। সেই আওয়ামী লীগের কথা বলতে গেলে ওই যে 400 কোটির কথা বলতে হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলতেছেন যে শুনছি আমার পিয়নও তো 400 কোটি টাকা নিয়ে গেছে। তো পিয়ন 400 কোটি টাকা নিয়ে যায় হচ্ছে কি, পিয়নের কি কোনো এক্সিকিউটিভ ক্ষমতা আছে? পিয়ন 400 কোটি টাকা নেয় কেমনে? পিয়ন 400 কোটি টাকা নেইছে কারণ যারা তারা দিছে তাদের দিয়ে তাদের কাজ হয়েছে গো। এবং এই 400 কোটি টাকা আপনাকে ওই কাউরে দিছে, কারণ পিয়নের তোর ক্ষমতা নাই সাইনসুন করার, আপনাকে ওই কাউরে দিছে, দিয়া তার মধ্যে থেকে এটা মানে হয়েছে। আমরা কিন্তু দেখতেছি আওয়ামী লীগের যেই লোকরা পালায় আছে, সেটা ইন্ডিয়া হোক, আমেরিকা হোক, ইউরোপের বিভিন্ন জায়গায় হোক, তারা কিন্তু কষ্টে নাই। কারণ ওই যে টাকা, তাদের কাছে তো টাকা আছে। পিয়ন 400 কোটি টাকা নিলে তো পিয়নের যে বড়জন সে নিবে হলো 800 কোটি টাকা, সে নিবে হলো 700 কোটি টাকা, এরকম করে নিছে। তো নেয়ার ফলে যেটা হচ্ছে, তারা কিন্তু আরামায়সে আছে। কষ্টে আছে কারা? যারা আওয়ামী লীগ করতো, যাদের হলো যে নৌকা মার্কা ভালো লাগতো, যাদের চোখের মধ্যে বঙ্গবন্ধু, মনের মধ্যে এই ছিল, তাদের কাছে খারাপ লাগতো, তাদের কাছে তারা কষ্টে আছে। তো এখন সেই কষ্টের জায়গা থেকে তারা আসলে কি করবে? এই যে দুর্নীতির কারণে বা দুর্নীতি ঘটায়া নেতা নেত্রীরা বা অল্প কয়জন যে শান্তিতে থাকে, তারপরে এটার ঝামেলাটা আইসা পরে হচ্ছে কয়জনের উপরে। পাঠ্যপুস্তকের দুর্নীতির কথা বলি। পাঠ্যপুস্তক যে ওই যে ছাপা হইতেছে না, কোনটা ছাপা হইতেছে কোনটা ছাপা হইতেছে না, এটা নিয়ে রাখাল রাহা বনাম আরো কয়েকজনের দারুণ রকমের কথাবার্তা ওতন চাপান ওতর এগুলি চলতেছে। কেউ কেউ তো রাখাল রাহার শাস্তি দাবিও করতেছে, কেউ কেউ আবার এটাকে মানে আমরা একটা রিপোর্টও দেখছি একটা দৈনিকের মধ্যে, সেই দৈনিকের মধ্যে সেই রিপোর্ট আবার এটা প্রত্যাহারও করা হয়েছে। কেউ কেউ বলছিলেন যে সেই রিপোর্টটা আসলে একটা ক্লাসরুমে কোনটা রিপোর্ট না দেখানোর জন্য হচ্ছে যে সবচেয়ে ভালো একটা প্রস্তাব। শেখ হাসিনার পিয়নের 400 কোটি টাকার কথা করতেছিলাম। এর মধ্যে হচ্ছে যে কিছুদিন আগে আবার আমরা খবর দেখতে থাকলাম এই সময়ের মধ্যে যে শেখ হাসিনার কয়টা অ্যাকাউন্ট আছে। সেখানে আমরা প্রথম আলো প্রতিবেদন দেখলাম যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 17টি ব্যাংক হিসেবে তথ্য পেয়েছে। এইসব ব্যাংক হিসাবে 3,83,64,958 টাকা। 3,83,00,000। পিয়নের আছে 400 কোটি, হের আছে 3 কোটি। মানে মানে কেমন? মানে তার কি আসলে টাকা অন্যভাবে অন্য কোথাও নিয়ে যাওয়ার কোন রকম কোন একটা মেকানিজম ছিল? নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই ছিল। দেশ থেকে যারা টাকা পাচার করছে তারা তো প্রধানমন্ত্রী এখানে বৈশা রয়েছে, বৈশা বৈশা টিভি দেখতেছে বা মাছ ধরতেছে, তাকে প্রায় মাছ ধরতে পোলাও রানতে এগুলি করতে দেখা যেত। সেই মাছ ধরতেছে, পোলাও রানতেছে, সেই করতেছে, আর তার মধ্যে দিয়ে টাকা নিয়ে গেছে। আমার মনে হয় না এরকম হয়েছে। আমার যেটা মনে হয় যে এইটার মধ্যে তারা যুক্ত ছিল এবং এইটা ভালো করে দেখা উচিত এই টাকাগুলি কোথায় কেমনে কিভাবে এর মধ্যে গেল। একটু ধর্ষণের ব্যাপারটা একটু আমি বলে আসি। ধর্ষণের ব্যাপারে যে সামারি ট্রায়াল করা বা দ্রুত বিচার করা, আরেকটা রকম বিশেষ স্পেশালিস্ট কোর্ট করে এটার বিচার করা, এগুলির ব্যাপারে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এক ধরনের ব্যাখ্যা দিয়েছে। কিন্তু আমরা মনে করি যে আসলে আপনি আইন কতখানি প্রয়োগ করলেন বা করলেন না, এটা বেশি দেখানো উচিত হচ্ছে যে আপনার মধ্যে যে এটা একটা আইনের শাসনের রাষ্ট্র। আপনি দেখবেন মানুষের মধ্যে যে নিরাপত্তার ফিলিংটা, সেই নিরাপত্তার ফিলিংটা কতদূর আছে। আপনারা আরেকটু ভালো করে দেখেন প্রফেসর আসিফ নজরুল এবং জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, যে আপনারা মানুষকে আসলে কতটা নিরাপত্তা বোধ দিতে পারতেছেন, সেগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এদিকে নিরাপত্তা বোধের পাশাপাশি আমি একটু আন্তর্জাতিক প্রসঙ্গে আসি। আমার চিরকালের প্রিয় মিস্টার ডোনাল্ড ট্রাম্প। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের একের পর এক কাজ কর্ম এবং তার বিভিন্ন রকম ঘোষণা, সেটা গাজা হোক, সেটা ইউক্রেন হোক, সেটা জেলেনস্কিকে টেমু জেলেনস্কি বলা হোক, এইটার ক্ষেত্রে কিন্তু তিনি বিপুল বিক্রমে আগায় যাচ্ছেন। টেলিভিশন খুললে যে কোনো কমেডি শো, যে কোনো রকম স্ট্যান্ড আপ শো, যে কোনো রকম শো এখন আর অত বেশি কলকে পাওয়ার আর কোনো জায়গা নেই, কারণ ডোনাল্ড ট্রাম্প তাদের সবাইকে আসলে ছাড়াই গেছেন। সেই ছাড়ানোর মধ্যে থেকেই মানে আমরা এর মধ্যেই আসি। আমাদের 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 এর ভাগ্যে তো আর কিছু নাই। শুধু আবার একটু আওয়ামী লীগের কথা কই। এইবার আওয়ামী লীগের ইফতার পার্টিগুলি কোথায় হইতেছে? মানে কই ইফতার পার্টিগুলি কই? আচ্ছা ঠিক আছে, বুঝলাম নেতারা পালায় রয়েছে, নেত্রীরা পালায় রয়েছে। এইবারের ইফতার পার্টিগুলি কি কোথায় হইতেছে? এর পুরোটাই কি ইফতার পার্টি ধরেন
মানে এটা হইতে পারতেছে নাকি ভয়ে, তাদের কি কোনো নির্দেশনা আছে যে এবার ইফতার কোথায় কোনটা এটা করতে হবে? আমি জানি না। কেউ কেউ বলতেছে যে যুদ্ধ, এটা একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধে যারা পরাজিত হয়েছে তাদেরকে নিঃশেষ করে দিতে হবে এবং নিঃশেষের ফলই এটার মধ্যে থেকে এটা পাইতে থাকতে হবে। শেষমেশ একটু বিএনপির কথাও একটু বলে যাই। বিএনপির জানি কি একটা হইছে, আসলে আমি ঠিক ধরতে পারতেছি না, ধরতে পারলেই আপনাকে বলবো নে। মানে বিএনপির রাইটটা তো, মানে বিএনপির কথাবার্তা তো হচ্ছে যে নানা ধরনের হইতেছে কিনা সেইটা একটু দেখা দরকার। মানে মানে ইলেকশন হইতে হবে, ইলেকশন দেন, সেগুলি তো পুরনো কথা, কিন্তু পাশাপাশি আপনাদের তো কিছু বিষয় একটু পরিষ্কার করা দরকার। 31 দফা আপনারা দিছেন, কিছু হইলে আপনারা 31 দফার ওই যে শিয়ালের মানে ওই যে কুমিরের কাছে শিয়াল তার বাচ্চাদের দিছিল না, এরকম করে আপনারা 31 দফাটারে একটু পরপর বাইর করেন, বাইর করে করে আমাদের দেখান, সেগুলি সব ঠিকই আছে। কিন্তু ঘটনা হইতেছে যে আপনারা কি আসলে এই অবস্থানগুলি পরিষ্কার করতেছেন? এই ধর্ম নিয়া, নারী নিয়া, মানবিক মর্যাদা নিয়া, নাগরিক অধিকার নিয়া, এগুলিকে আপনারা পরিষ্কার করতেছেন? এগুলিকে আপনারা নিজেরা যথেষ্ট পরিষ্কার আছেন? আপনাদেরকে তো দেখি কিছু হইলেই এই কি বলে জানেন, জানাপা জাতীয় নাগরিক পার্টির লোকজনরা আক্রমণ করতে, খালি আপনাকে 17 বছর দেখাইতে। তা আপনারা আরো অন্য কোনো কিছু দেখান, নতুন করে কোনো কিছু নিয়ে আসেন, আমরা আপনাদেরও একটু ভালো কই, অন্তত কইতে চেষ্টা করি। নাইলে তো আমরা আবার সবই কমু যে আপনাকেও বা আয়ের উৎস কি ভাই, এত আরাম করে দেশে বিদেশে যে থাকেন, এত আরাম করে যেটা করেন, এই আয়ের উৎস কবে প্রকাশ করছেন জীবনে? কইরেন ভাই, একটু প্রকাশ কইরেন। আর নতুন কিছু কথা ওগরেও বললেন, ওরা খালি নতুন বন্দোবস্তের কথা কইছে দেখা ওরা ঠিকা যায় নাই। আপনাকেও কিন্তু দায় আছে, আপনারাও একটু নতুন নতুন কথা বললেন। জামায়াত ইসলামের কথা একটু বলি। জামায়াত ইসলামীরও কিন্তু এই যে মাঝামাঝি একটা জায়গায় থেকে, একটা গ্রে এরিয়ায় থেকে রাজনীতি করাটাই কি তারা করবেন? তারা কি একটা মনে করেন একটু আড়াল, একটু আবডাল, আজকে এই কথা কালকে সেই কথার মধ্যে থাকবেন, নাকি তাদের অবস্থান পরিষ্কার করবেন? সেইটাও কিন্তু তাদের ভেবে দেখার দরকার আছে। 71 নিয়ে তাদের আসলে পজিশন কি, তারা কিরকম ভাবে ভাবেন, তাদের অবস্থান তারা কিরকম ভাবে ব্যাখ্যা করবেন, এই সময় আইসা তারা কিরকম ভাবে একটা বাংলাদেশ গড়ে তুলতে চান সেটা কিন্তু তাদের ব্যাখ্যা করবেন। আপনি দেখেন মাহফুজ আলমের ইয়াতে কিন্তু আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস পড়তেছিলাম, যেখানে তিনি যেটাতে বলতেছেন যে উনি শর্ষিনাপন্থী যে মাদ্রাসায় পড়েছেন সেখানে জামাত নেতাদের ভ্রান্ত আকিদার অনুসারী বলে গণ্য করা হইতো। এই কথা কিন্তু আমি বিভিন্ন আলেমদের কাছেও শুনছি, আসলে অন্য আলেমদের কাছেও, যে তারা আসলে ভ্রান্ত আকিদার অনুসারী কিনা। সেই ক্ষেত্রে এই আকিদার ব্যাপারটাও তাদের আসলে, আমি যদি বলি তাদের জীবনাচরণের ব্যাপারটাও তাদের পরিষ্কার করা দরকার, দেশ নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করা দরকার, ধর্ম নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করা দরকার, তরুণ নারী এবং অন্য যারা আছেন, মানে যারা ইসলাম ধর্ম অনুসরণ করেন না, তাদের ব্যাপারেও তাদের অবস্থান আসলে পরিষ্কার করা দরকার। আমরা আশা করব অবস্থান পরিষ্কার আসলে সবাই করবেন। যারা মনে করেন বাংলাদেশের রাজনীতি করতে হবে, বাংলাদেশের মানুষের কাছে যাইতে হবে, তাদের অবস্থান পরিষ্কার তারা সকলেই করবেন। সকলের প্রতি শুভেচ্ছা থাকলো, সকলের প্রতি আমাদের কি বলবো, ভালোবাসা থাকলো। আমি যাই, পরে আবার দেখা হবে না।